বাসর রাতেই বউয়ের গালে কষে একটা থাপ্পড় বসালো আরহাম। একটু আগেই তার ফেবুতে একটি ছবি আসে একটা অপরিচিত আইডি থেকে। তার সদ্য বিবাহিতা স্ত্রীকে অন্য একজন পুরুষের বুকে মাথা রাখতে দেখে নিজেকে সামলাতে পারল না আরহাম। পারিবারিকভাবে বিয়েটা হলেও খুশবুর সাথে একবার দেখা হয়েছিল তার। খুশবু সেদিনও বলেনি তার অন্য কারো সাথে সম্পর্ক আছে। অন্য কারো সাথে এতটা গভীর সম্পর্ক থাকার পরেও তাকে কেন বিয়ে করল খুশবু? এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আরহাম। এদিকে নিচের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে খুশবু। বিয়ের প্রথম রাতে স্বামীর কাছে এমন একটা ব্যবহার কোনো মেয়েটিই বা আশা করে। এদিকে খুশবুকে চুপচাপ দেখতে পেয়ে মাথাটা আরও বিগড়ে গেল আরহামের। কেমন মেয়ে সে? জিজ্ঞেসও করছে না এমন করার কারণ কি? খুশবু সামান্য ঝুঁকে পায়ে ধরে সালাম করল আরহামকে। আরহাম অবাক হয়ে বলল, আমি তোমাকে মেরেছি আর তুমি আমাকে সালাম করছ? মিনমিনে স্বরে খুশবু জবাব দিল, আমার মা বলেছে করতে। খুশবুর এমন আচরণ দেখে আরহাম কি করা উচিত তা বুঝে উঠতে পারছে না। এই মেয়ে না করলেও প্রতিবাদ না আছে তার চোখে মুখে অপমানের ছাপ। ভালো করে লক্ষ্য করতে থাকল সে খুশবুকে। মেকআপের ছাপে শ্যামবর্ণ গায়ের রংখানা সাদা দেখাচ্ছে। বউয়ের সাজে অনেক বেশি সুন্দর লাগছে খুশবুকে। একটা শোনা কথা আজ সত্যিই হল। শ্যামবর্ণের মেয়েদের বউ সাজে দারুণ লাগে। কিছুক্ষণ খুশবুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকানোর পরে চোখ সরিয়ে ফেলল আরহাম। মনে পড়ে গেল তার ছবিটার কথা। সে খুশবুকে কিছু জিজ্ঞাসা করতে যাবে ঠিক তখনই মেঝেতে লুটিয়ে পড়ল খুশবু। এমন একটা ঘটনার জন্য প্রস্তুত ছিল না আরহাম। খুশবু জ্ঞান হারিয়েছে বুঝতে পেরে তাড়াহুড়ো করে ডাকতে লাগল সে বাড়ির সকলকে। খালেদা শারমিন বড় মেয়ের রুমে বসে চোখের পানি ফেলছেন। পেছনে থেকে তার ছোট মেয়ে বলে উঠল, আপু নেই তো কি হয়েছে? আমি আছি না। খুশবুর ছোট বোন খুশি। খালেদা শারমিনের সংসারটা স্বামী ও এই দুই মেয়ে নিয়েই সাজানো। আজ বড় মেয়ে এই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি গিয়েছে। এটা যেন মানতে তার ইচ্ছেই করছে না। কিন্তু নিয়ম তো এটাই। মেয়েরা যে বাবার বাড়িতে স্থায়ীভাবে থাকতে পারে না, চলে যেতে হয় অন্যের বাড়ি। খুশি মায়ের পাশে এসে তার দুচোখ মুছে দিয়ে বলল, আরহাম ভাইয়া ভালো মানুষ, আপুকে সুখে রাখবে। কপালে চিন্তার ভাঁজ তুলে খালেদা শারমিন বললেন, ভুলতে পারবে তো সে ফারাজকে? মাকে অভয় দিয়ে খুশি বলল, আরহাম ভাইয়া ভুলিয়ে দিবে সব। দেখিও তুমি। তাই যেন হয়। তাই হবে। মুখে এসব বললেও খুশির মনে রয়েছে তার বোনকে নিয়ে ভয়। ফারাজের প্রতি ভালোবাসা লুকোতে পারবে তো সে আরহামের কাছে? জ্ঞান ফিরে আসার পরে বিছানার চারপাশে এতগুলো মানুষ দেখে বসে পড়ল খুশবু। তার শাশুড়ি বকুল জান্নাত বলে উঠলেন, আমরা সবাই অনেক ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু। খুশবু শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি। আরহামের ছোট বোন আফসানা দুষ্টু একটা হাসি দিয়ে বলল, আমি তো অবাক। বিয়ের রাতেই খুশির সংবাদ পাব ভেবেছি। আফসানার কথা শুনে ঘরভর্তি মানুষ হেসে উঠল। আরহাম কিছুটা বিরক্তি কণ্ঠে বলল, বিয়েতে দখল গিয়েছে অনেক, তাই হয়তো ক্লান্ত লাগছে। উনার রেস্টের প্রয়োজন। বকুল জান্নাত বললেন, আমিও সেটাই বলতে চাইছি, ওর রেস্টের প্রয়োজন। তাই তুই অন্য রুমে গিয়ে শুয়ে পড়। ওর সাথে আফসানা থাকবে। আমি থাকলে কি অসুবিধে? বকুল জান্নাত ছেলের প্রশ্নে চুপ হয়ে গেলেও আফসানা বলল, তুই কি ভাবিকে রেস্ট নিতে দিবি নাকি? দিব না কেন? সেটা তোর উতলা দেখেই বোঝা যাচ্ছে।
আবারও উচ্চ শব্দে সকলে হেসে উঠলে আফসানার উদ্দেশ্যে বকুল জান্নাত বলে উঠলেন, আহ আফসু, বড়দের সামনে এত মজা করতে নেই। এদিকে মনে এক গাদা প্রশ্ন জমাট করে ছটফট করছে আরহাম। তার এসব প্রশ্নের উত্তর জানতে না পারা পর্যন্ত যেন শান্ত হবে না মনটা। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বকুল জান্নাত বললেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? ড্রয়ার খুলে একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে আরহাম। রুম থেকে বেরুনোর আগে তাকালো সে একবার খুশবুর দিকে। সকলের মাঝখানে তাকে রানীর মতো লাগছে। কিন্তু কে বলবে এই নিষ্পাপ চেহারার পেছনে অন্য একটি রূপ রয়েছে? এমন একটি মেয়েকে কখনো সে কি দিতে পারবে স্বীকৃতি? বিয়ে বাড়ি বিধায় অন্য কোনো রুম খালি নেই। কিন্তু আরহামের ইচ্ছে নেই কারো সাথে থাকার। তাই সে ছাদে এসেছে বিয়ের পোশাক বদলে। ছাদের মাঝেই ছোট্ট একটা চৌকি রাখা আছে। সেখানে শুয়ে কিছুক্ষণ আকাশ পানে তাকিয়ে রইল সে। বিয়ের প্রথম রাত নিয়ে একটা ছেলের কত স্বপ্নই না থাকে। আরহামেরও এর ব্যতিক্রম ছিল না। সরকারি চাকরি করে সে, ভালোই বেতন পায়। মা বাবার পছন্দে বিয়ে করতে রাজি হয়। মা বাবা কি তার জন্য খারাপ কাউকে আনবে? তার ভাবনাটা এমনি ছিল। কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত হল। মোবাইলটা বের করে আইডিতে ঢুকে ছবিটা আবার দেখল আরহাম। শোয়া থেকে উঠে বসল সে। অস্থির লাগছে তার ভীষণ। আইডিটা থেকে ছবি পাঠিয়েই ব্লক করে রেখেছে আরহামকে। তাই সে কোনো রিপ্লাইও দিতে পারছে না। ছবি পাঠানো ব্যক্তিটা কে হতে পারে? ভাবতে ভাবতেই ফোনের রিং বেজে উঠল তার। স্ক্রিনে তাকিয়ে দেখল তার বন্ধু ফাহিমের ফোন এসেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি রে শালা, কাজ সেরে ফেলেছিস? কি কাজ? আরে বাস, তোর না আজকে বাসর রাত? এই রাতে কি কাজ থাকতে পারে? ওহ ওহ, ওই ব্যাটা কি হইছে তোর? বাসর রাতে অনলাইনে, এখন দেখি হতাশ কণ্ঠ। হইছেটা কি? ভাইয়াকে মিস করছো বুঝি? আফসানার কথায় জবাব দিল খুশবু, হু, আহারে, মা আমাকে শুধু শুধুই কাবাব মে হাড্ডি বানালো। ওহ, তুমি উনার কথা বলছ? ভ্রুজোড়া কুচকে আফসানা বলল, তুমি কার কথা বলেছ? সে কথার জবাব না দিয়ে লাইট বন্ধ করে ডিম লাইটটা জ্বালালো খুশবু। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে বলল, এতক্ষণ বিয়ের পোশাকে দমটা আটকে যাচ্ছিল। এখন ভালোই লাগছে চেঞ্জ করতে পেরে। হুম, ঘুমাও ভাবি। ফাহিমের সাথে বেশ অনেকক্ষণ কথা বলল আরহাম। তাকে এসব ব্যাপারে কিছুই বলল না সে। খুশবুর শরীর খারাপ এটা বলেই ব্যাপারটা এড়িয়েছে। ফোনে কথা বলা শেষ হতেই ওই আইডি থেকে মেসেজ আসলো, আমি কষ্ট পাচ্ছি, টেক কিভাবে খুশি থাকতে দেই বলেন। তাই পিকটা পাঠালাম, খুশবকে সুখী হোট দিতে পারি না আমি। মেসেজটি পেয়ে 1 সেকেন্ডও দেরি না করে আরহাম রিপ্লাই দিল, কে আপনি? আগে কিনো আমক পিক তা দেননি? ওপাশ থেকে কোনো রিপ্লাই না দিয়ে মেসেজ ব্লক করে দিল আরহামকে। আইডির নামটা হলো ফরাজ হোকিউ। তাহলে কি এই ফারাজের সাথেই খুশবুর সম্পর্ক ছিল? সকালের মিষ্টি রোদটা চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল আরহামের। মোবাইল ঘাটাঘাটি করতে করতে কখন যে চোখ দুটো লেগে এসেছিল বুঝতেই পারেনি সে। আস্তে ধীরে উঠে বসল সে। মোবাইল চালু করতে গিয়ে দেখল চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে। কটা বাজতে পারে এখন? এই পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুম ভাঙার পর ঘড়ি দেখতে চায়।
কাজের মানুষ যেমন ঘড়ি দেখে তেমনি অকাজের মানুষও ঘড়ি দেখে। ঘুম কখন ভাঙল এটা জানা যেন খুবই জরুরি। আরহাম এই দুই দলের মাঝে একটিতে পড়ে। তার রুমেই বিশাল একটা দেয়াল ঘড়ি রয়েছে। ঘুমোতে যাবার আগে ওপরে সে সময় দেখে নেয়। চৌকি ছেড়ে উঠে পড়ল আরহাম। এগিয়ে যেতে থাকল নিচের দিকে। রাত্রিযাপন করা গেলেও এই রোদের মাঝে দিনযাপন করা যাবে না ছাদে। ড্রয়িং রুমে আসতেই আরহাম দেখা পেল সে আফসানার। দাঁত ব্রাশ করার জন্য ব্রাশে মাত্রই পেস্ট লাগিয়েছে সে। আরহামকে দেখে তার দিকে এগিয়ে এসে বলল, রাতে কোথায় শুয়েছিস ভাইয়া? ছাদে। চৌকিতে? না, মেঝেতে। ভাইয়ের রাগান্বিত মুখ দেখে আফসানা মুচকি হাসল। তা দেখে আরহাম বলল, হাসছিস কেন? তুই কি সারা জীবন বোকা থেকে যাবি? ভাবি না হয় জ্ঞান হারিয়েছে, সেটা তোর সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হয়েছে কেন? নিজে সামলাতে পারলি না? তাহলে আর রুম ছাড়তে হতো না, আর ভাবির সঙ্গ থাকতে হতো না। যা, ভাবি রুমে একা আছে এখন। আফসানার কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে আরহাম বলল, আমি তোর কি হই? ভাই? মনে তো হয় আমি তোর বন্ধু। মুখটা বাঁকিয়ে আফসানা বলল, আপন ভাই বন্ধু হয় না বুঝি? হয়, কিন্তু মাঝে মাঝে এমন আচরণ করিস যেন তোর আর আমার মশকরা করার সম্পর্ক। ভাইয়ের কথা শুনে ব্রাশটা মুখের দিকে এগিয়ে নিয়ে আফসানা বলল, আমি আর কথাই বলবো না তোর সাথে। নিজের রুমে এসে বিছানার উপরে খুশবুকে বসে থাকতে দেখল আরহাম। খুশবু চোখজোড়া বন্ধ করে বসে আছে। দেখে মনে হচ্ছে বসে বসে ঘুমোচ্ছে সে। আরহাম ভালো করে লক্ষ্য করে দেখল, আসলেই ঘুমোচ্ছে খুশবু। ফিক করে হেসে দিল আরহাম। তার হাসির শব্দে চোখ খুলে দাঁড়িয়ে পড়ল খুশবু। আরহাম হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, আপনি বসে না ঘুমিয়ে শুয়েই ঘুমোতে পারেন, সমস্যা নেই কোনো। ঘুম ঘুম কণ্ঠে খুশবু জবাব দিল, না, ঠিক আছে। আমি কি ওয়াশরুমটা এখন ইউজ করতে পারি? লাগেজ থেকে নিজের কাপড় আর তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল খুশবু। আনোয়ার হোসেন সকালের নাস্তায় একটি ডিম দিয়ে শুকনো রুটি খান। স্ত্রীর হাতের না হলে চলবে না আবার। নাস্তা শেষ করেন তিনি ঠিক 7টায়। নাস্তা করার পরে প্রায় আধ ঘন্টা ছাদে হাঁটাহাঁটি করেন। তারপর এসে বসেন তার লাইব্রেরি রুমে। চিনিবিহীন 1 কাপ দুধ চা খেতে খেতে বই পড়েন তিনি। এই সময়টা একা থাকতেই পছন্দ করেন, এই কথা সবারই জানা। তবুও আজ খালেদা শারমিন এসেছেন এই সময়ে। চেয়ারটা টেনে চুপচাপ আনোয়ার হোসেনের সামনে বসে আছেন তিনি। আনোয়ার হোসেন বইটা টেবিলের উপরে রেখে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, কিছু বলবে? পড়ে বললে চলবে না? না। তাহলে বলো শুনি। আমার অনেক চিন্তা হচ্ছে খুশবুকে নিয়ে। কিসের চিন্তা? ওয়াদা করিয়েছি মেয়েটিকে যেন কারো সামনে ফারাজের নামটাও উচ্চারণ না করে। বাধ্য করেছি বিয়েটা দিতে। এখন ওখানে কি চলছে তা ভেবে অস্থির লাগছে। গিয়ে দেখে আসলেই পারো। কাল বিয়ে হলো, আজ যাব? কেমন দেখায় না? ফোন দিতে পারো খুশবুকে। দিয়েছিলাম, বন্ধ পাচ্ছি। চোখের চশমাটা ঠিক করতে করতে আনোয়ার হোসেন বললেন, তাহলে খুশিকে পাঠাও কারো সাথে। মুখে হাসির রেখা ফুটিয়ে খালেদা শারমিন বললেন, এটা তুমি মন্দ বলনি। বোন তো যেতেই পারে, তাই না? ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মাথায় পেঁচানো তোয়ালেটা খুলে চুলগুলো মুছতে লাগল খুশবু।
বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল আরহাম। রুমের ভেতরে এসে খুশবুকে এভাবে দেখে সে যেন অন্য কিছু উপভোগ করছে। ভেজা চুলে মেয়েদের এত সুন্দর লাগে আগে জানা ছিল না আরহামের। পেছনে ফিরে আরহামকে দেখে খুশবু বলল, আমার শেষ, আপনি যেতে পারেন। সে কথার উত্তর না দিয়ে হেসে উঠল আরহাম। খুশবু খানিকটা বিরক্ত হয়ে বলল, হাসছেন যে? উল্টো শাড়ি পরেছেন আপনি। ওহ, ওয়াশরুমে যেতে হবে না আর, এখানেই বদলে নিন। আমি বাইরে আছি। রুমের আসতেই আরহামের মনে পড়ল কালকের ছবিটির কথা। এতক্ষণ এই কথাটি কি করে সে ভুলে গিয়েছে মনে হতেই নিজের উপর রাগ হতে লাগল তার। সে আবার ভেতরে ঢোকার চেষ্টা করলে বুঝতে পারল ভেতর থেকে খুশবু দরজা বন্ধ করে রেখেছে। হতাশ মনে সে বিড়বিড়িয়ে বলল, একটু পরেই না হয় জিজ্ঞাসা করব। বেশ খানিকক্ষণ কেটে গেলেও রুমের দরজা খুলল না খুশবু। আরহাম এগিয়ে যেতে চাইলে আফসানা এসে বলল, তুই বসো ভাইয়া, আমিই ডেকে আনছি ভাবিকে। তুই গেলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। কেন? রুমে ঢুকলে আর নাস্তা করতে বের হবি? মনে তো হয় না দুপুরেও বের হতে পারবি। আফসানার কথায় উপস্থিত সকলে হেসে উঠলেও আরহামের মেজাজটা চরম খারাপ হল। রুম ভর্তি মানুষের সামনে কি এসব বলার কোনো দরকার আছে? একটু পরেই আফসানার সাথে ডাইনিং রুমে হাজির হল খুশবু। তাকে দেখে আরহামের খালা হেসে উঠলেন। তা দেখে আফসানা বলল, আমি কি কোনো জোকারকে সাথে নিয়ে এসেছি খালা? হাসছেন কেন? আরে নতুন বউ উল্টো শাড়ি পরে আছে। খুশবুর দিকে তাকিয়ে আফসানা দেখল আসলেই সে উল্টো শাড়ি পরেছে। মুচকি হেসে আফসানা বলল, ভাইয়া হেল্প করেনি তো তাই এই অবস্থা। মাথাটা নিচু করে খুশবু বলল, আমি শাড়িটা ঠিক করে আসি। এদিকে খুশবুর উপরে রাগটা আরও এক গুণ যেন বেড়ে গেল আরহামের। অনেক আগেই সে খুশবুকে শাড়ি ঠিক করে নিতে বলেছিল, এতক্ষণ পরেও একই অবস্থা। এই মেয়েটা এত ভাবলেশহীন কেন? মায়ের কাছে বোনের বাড়ি যেতে হবে শুনে খুশি তৈরি হতে ব্যস্ত হয়ে পড়ল। তার মা কাউকে সাথে নিতে বলেছে। কাউকে বলতে খুশি তো অনন্তকেই সাথে নিবে। অনন্ত, খুশিদের পাশের বাসাই তার বাসা। খুশবুর সমবয়সী হলেও খুশির সাথেই ভালো সম্পর্ক তার। খুব ভালো বন্ধু তারা। কিন্তু কখন যে খুশি তাকে ভালোবেসে ফেলেছে বুঝতেই পারে না। যদিও মনের কথা মনেই থেকে গিয়েছে তবুও সে জানে অনন্তও তাকে ভালোবাসে। জামা পরার আগেই খুশি ফোন দিল অনন্তকে। ওপাশ থেকে রিসিভ করতেই খুশি বলল, উঠেছ তো ঘুম থেকে? তুমি তুলে দিল। সরি। এটা বলবো ভেবেছ তো? মোটেও বলবো না। খুশির কথা শুনে মৃদু হেসে অনন্ত বলল, এত সকালে ফোন কেন? আপুর বাসায় যাব। কোনো আপু? আমার আপু কয়টা? কালই মাত্র বিয়ে হলো ওর। তাতে কি? আমার বোনের সাথে আমি যখন খুশি দেখা করতে পারি। তাই তুমি নিয়ে যাবা আমাকে? বলো নিবে না? তোমার কথা কি আমি উপেক্ষা করতে পারি? কেন নিব না? তৈরি হয়ে নাও। নিজের রুমে এসে শাড়িটা ঠিক করে নিল খুশবু। এতক্ষণ যাবৎ কেন যে সে ঠিক করল না এটা তার নিজেরই জানা নেই। হঠাৎ মনে এলো তার নিজের মোবাইলটার কথা। লাগেজ থেকে মোবাইলটা বের করে অন করল সে। মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল ফারাজের নাম্বারে।
অন্যের বউ হয়ে গিয়েছে, আমি কষ্ট পাচ্ছ না তুমি? মেসেজটি পাঠিয়েই মোবাইলটি বিছানার উপরে রেখে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল খুশবু। তাকে দেখে বকুল জান্নাত বলে উঠলেন, এসো, বসো আরহামের পাশে। খুশবু চেয়ার টেনে আরহামের পাশে বসল। সকলের দৃষ্টি তাদের দুজনের দিকে। ভালোই মানিয়েছে দুটিকে। খুশবু চোখ বুলিয়ে দেখল আরহামের বাবা তবিউর রহমান উপস্থিত নেই। শাশুড়ির দিকে তাকিয়ে খুশবু বলল, আঙ্কেলকে দেখছি না। কোনো আঙ্কেল? আপনার হাজবেন্ড। খুশবুর উত্তর শুনে সকলে হেসে উঠলেও আরহামের খালা গম্ভীর মুখে বললেন, কি কাণ্ড, কি কাণ্ড! শ্বশুরকে কেউ আঙ্কেল বলে নাকি? বকুল জান্নাত বললেন, আস্তে ধীরে শিখে নিবে। এখনই শিখে রাখা উচিত। আমরা নয় বাসার মানুষ, বাইরের কেউ শুনলে বলবেটা কি? তিনি খুশবুর দিকে তাকিয়ে বললেন, শাশুড়িকে মা আর শ্বশুরকে বাবা ডাকবে। ঠিক আছে? খুশবু মাথা নেড়ে সাই দিয়ে বলল, জি। আফসানা মুখে দুষ্টু হাসির রেখা টেনে খালার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আর নিজের জামাইকে কি ডাকবে খালা? ভ্রুজোড়া কুঁচকে তিনি জবাব দিল না। অসভ্য মাইয়া একটা, চুপ করে খেয়ে নে। খুশবুর দিকে আর চোখে তাকিয়ে দেখছে আরহাম। মেয়েটির যে অন্য একটি রূপ আছে ছবিটা না দেখলে সে বুঝতই না। তার কি উচিত সকলের সামনে কথাটি প্রকাশ করা? নাস্তা সেরে খানিকক্ষণ সবার সাথে গল্পের আসরে মেতেছিল খুশবু। যদিও সে চুপচাপই ছিল, তবুও সকলের আড্ডার মাঝে ভালোই সময় কেটেছে। বকুল জান্নাত বললেন, আজ কিন্তু পাড়া প্রতিবেশীরা আসবে নতুন বউ দেখতে। খুশবু মা, ভালো একটা শাড়ি পরে তৈরি হয়ে নাও। সবাই দেখে যেন চমকে যায়। খুশবু মাথা নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে গেল রুমের দিকে। আরহাম তার পিছু নিতে চাইলে আফসানা তাকে আটকে বলল, তুই চুপচাপ এখানে বসে থাকত। আরামসে রেডি হতে দে ভাবিকে। আফসানার কথার পিঠে কোনো কথা না বলে হতাশ হয়ে বসে থাকল আরহাম। সকালের নাস্তা নিয়ে স্বামীর রুমে আসলেন বকুল জান্নাত। নাস্তা তিনি নিজের রুমে করতেই পছন্দ করেন। তবিউর রহমান ইজি চেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন। বকুল জান্নাতকে ট্রে হাতে নিয়ে প্রবেশ করতে দেখে তিনি বললেন, কি এনেছ আজকে? গরুর মাংস আর পরোটা। তবিউর রহমান ইজি চেয়ার থেকে উঠে বিছানায় এসে বসতে বসতে বললেন, এদিকে রাখো ট্রেটা। পা তুলে বসে খেতে না পারলে যেন ভালোই লাগে না আমার। স্বামীর কথা মতো বকুল জান্নাত ট্রেটা রাখলেন বিছানার উপরে। নিজ বসলেন তার সামনে। তার হাস্যোজ্জ্বল মুখটা দেখে তবিউর রহমান বললেন, খুশি খুশি লাগছে তোমাকে? হ্যাঁ, মনের মতো একটা বউ পেয়েছি, খুশি তো হবই। দুটিতে খুশি থাকলেই হলো এবার। তোমার না শখ ছিল তোমার ছেলের বউ শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে? দুজনে রোমাঞ্চ করার সময় হঠাৎ তোমার উপস্থিতিতে লজ্জা পেয়ে যাবে। এমন কিছু হয়েছে কি? সবে মাত্র বিয়ে হলো কাল। তবে আমাদের আরহাম বউকে চোখে হারায়। আর খুশবু প্রচণ্ড ভালো মেয়ে। ভাগ্যিস পাশের বাসার মার্জানা আপা খুশবুকে দেখিয়ে দিয়েছিল আরহামের জন্য। এবার আফসানার বিয়েটা দিতে পারলেই শান্তি। ওকে বলনি প্রস্তাবটির কথা? বিয়ের ঝামেলায় বলা হয়নি। বলবো। আরহামের মতো আমাদের পছন্দই মেনে নিবে সে, দেখিও। মা বাবার কথোপকথন আড়াল থেকে শুনেছে আরহাম।
এসেছিল সে খুশবুর বিষয়টা তাদের জানানোর জন্য, কিন্তু খুশবুর প্রতি মায়ের ভালোবাসা দেখে তার পারল না আরহাম। তাদের আশা বিশ্বাস ভঙ্গ করেছে খুশবু। কেন এমনটা করল সে? এর জবাব দিতেই হবে। আপনমনে এসব ভেবে নিজের রুমের দিকে এগিয়ে গেল আরহাম। সবুজ রঙের একটা কাতান শাড়ি পরেছে খুশবু। শাড়ি পরেই এলোচুলে বসে মোবাইলের দিকে তাকিয়ে আছে সে। মেসেজ অপশনে গিয়ে আবারও টাইপ করে পাঠিয়ে দিল ফারাজের নাম্বারে, রিপ্লাই দেবি না? অপেক্ষা করছি টু। আরহাম এসে খুশবুকে এভাবে দেখে বলল, মা আপনাকে তৈরি হয়ে নিতে বলেছে। আর আপনি বসে বসে মোবাইল টিপাটিপি করছেন? আমি শাড়ি পরেছি তো। ব্যাস হয়ে গেল। তো তো মানে আপনার যে এই সংসারে মন নেই তা আমি ভালো করেই বুঝেছি। আর কেন নেই তাও জানি আমি। আপনি ভাবি কে এসেছে দেখো। খুশি আর অনন্তকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করল আফসানা। তাদের দেখে থেমে গেল আরহাম। এদিকে বোনকে দেখে খুশি তার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরল তাকে। অনন্তের সাথে কথাতে আফসানা মেতে থাকলেও আরহাম খেয়াল করল খুশির জড়িয়ে ধরাতে খুশবুর কোনো প্রতিক্রিয়া নেই। নিশ্চুপভাবেই বসে আছে সে নিজের জায়গায়। খুশি তাকে ছেড়ে পাশে বসে বলল, এভাবে এলোমেলো ভাবে বসে আছিস কেন আপু? কেউ দেখলে কি বলবে নতুন বউ তুই? তার কথা শুনে অনন্ত হেসে বলল, এলোমেলো থাকলেও তোমার চেয়েও খুশবুকে ভালো লাগে বেশি। হু, তোমার কাজই তো শুধু আমাকে ছোট করা। আফসানা বলল, ভাবি তুমি এখনো তৈরি হওনি কেন? খুশি বলল, তৈরি কেন হবে? প্রতিবেশীরা দেখতে আসবে। ওহ আচ্ছা, আমি আপুকে রেডি হতে সাহায্য করছি। আফসানা অনন্ত ও আরহামের উদ্দেশ্যে বলল, তাহলে আমরা যাই। রুম থেকে বেরিয়ে এলো আরহাম। এখনো জিজ্ঞাসা করতে পারল না সে কিছু খুশবুকে। কখন যে পারবে। প্রতিবেশীরা একে একে দেখে যাচ্ছে খুশবুকে। খুশবুর অস্বস্তি হবার কথা হলেও হচ্ছে না। খাটের একপাশে চুপচাপ বসে আছে। তার সাথে কথা বলে এসে ড্রয়িং রুমে বসল অনন্ত। খুশি ফিসফিসিয়ে বলল, কিছু বুঝলে আপুর মতিগতি? হুম, পুরোপুরি ফারাজে মগ্ন এখনো। তবে মনে হয় না এখানের কেউ এই বিষয়ে জানে। সবই ঠিকঠাক লাগছে আমারও। আফসানা এসে বলল, কি বিষয় নিয়ে ফিসফিস হচ্ছে? খুশি হাসি মুখে জবাব দিল, ভাইয়া আপুর সম্পর্ক কেমন বোঝার চেষ্টা করছি। আরে একদিনেই ভাইয়া তো ভাবিকে চোখে হারাচ্ছে। সত্যি? হু, তোমরা যখন এসেছ দেখনি ভাইয়া তখনও ভাবির কাছে ছিল? খুশি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলল, কারো যেন নজর না লাগে ওদের উপরে। আচ্ছা আমি একটু আসছি, তোমরা ফিসফিস কন্টিনিউ করো। খুশি খেয়াল করল অনন্তের কপালে চিন্তার ভাঁজ। খুশি বলল, কি ব্যাপার অনন্ত? চিন্তিত মনে হচ্ছে তোমাকে। হুম, চিন্তা তো একটু লাগছেই। সব যদি ঠিকই থাকে তাহলে খুশবুর উচিত নতুনভাবে শুরু করা। এমন আচরণের জন্য কিন্তু ওর নিজেরই ক্ষতি হতে পারে। আরে কিছু হবে না। বিয়ের প্রথমে মেয়েদের এমনিতেই বাসার জন্য মনমরা হয়ে থাকে। দুষ্টু একটা হাসি দিয়ে অনন্ত বলল, কিন্তু তোমার হবে বলে তো মনে হয় না। কি মনে হয়? বিয়ে করতে পারলে খুশিই হবে। নিজের মনে খুশি বলল, আসলে তুমিই বোঝো আমাকে। তোমাকে বিয়ে করতে পারলে মনমরা থাকার প্রশ্নই আসে না। নিজের রুমে এসে মোবাইলটা হাতে নিল আফসানা। অনেকক্ষণ যাবৎ সে সাদেকের সাথে কথা বলেনি।
তাই একটু সুযোগ পেতেই ঝটপট ডায়াল করল তার নাম্বারে। সাদেক তার ফোন পেয়ে রিসিভ করে বলল, এতক্ষণে সময় হলো আমাকে ফোন দেয়ার? বিয়ে বাড়ি বুঝই তো। ইস, কবে যে আমার বাড়িটাও এভাবে মেতে থাকবে। বিয়ের প্রস্তাব নিয়ে আসলেই পারো আমার বাসায়? মানবে? সেটা তো আনার পরেই বলা যাবে, তাই না? তা অবশ্য ঠিক। কথা বলতে বলতেই মায়ের ডাক কানে আসলো আফসানার। সাদেকের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে বলল, মা ডাকছে, এখন রাখছি, একটু শুনো। কি? হবু শাশুড়িকে পটানোর টিপস দিও পারলে। মৃদু হেসে ফোনের লাইন কেটে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল আফসানা। খালেদা শারমিনের সামনে বসে আছে খুশি ও অনন্ত। ও বাড়ি থেকে এসেছে তারা বেশ খানিকক্ষণ হল। সবটা শুনে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, সব ঠিক আছে? সত্যি বলছিস তো তোরা? অনন্ত জবাব দিল, হ্যাঁ আন্টি, তুমি আর চিন্তা করো না তো, সব ঠিক আছে ওখানে। এবার খুশির একটা গতি করো। খুশি রেগেমেগে বলল, আমাকে তাড়াতে পারলেই যেন তুমি খুশি। আমার বিয়ের আগেই তোমাকে এখান থেকে তাড়াতে চাই, যাতে করে আমার বউয়ের পিছে না লাগতে পারো তুমি। অনন্তের কথা শুনে খুশির মুখটা গোমরা হয়ে গেল। সেই গোমরা মুখের দিকে তাকিয়ে অনন্ত বলল, কি হয়েছে? সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে যেতে যেতে খুশি বলল, বেশি জ্বালাই তো তোমাকে? আর জ্বালাবো না, কথাও বলবো না। বাঁচলাম। সারাদিন খুশবুর সাথে কথা বলার সময়টুকু পায়নি আরহাম। এদিকে তার সাথে কথা বলতে না পারায় অস্থির হয়ে আছে মনটা। যতক্ষণ না এই বিষয়ে খুশবুর সাথে কথা বলা যাবে ততক্ষণ সে যেন শান্তিতে থাকতে পারছে না। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে রাত হয়ে গেল। সারাদিনে আকাশে মেঘের ছিটে ফোঁটাও ছিল না, কিন্তু সন্ধে থেকেই আকাশ কালো হয়ে মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি না হলেও ঝড়ো বাতাস বইতে শুরু করল। এক একবার বাতাসের ঝাপটা আসে, গাছের লতাপাতার শব্দ পাওয়া যায়। রাতের খাবার শেষে নিজের রুমের দিকে এগিয়ে এলো আরহাম। এমন একটা আবহাওয়ায় নতুন বউয়ের সাথে গল্প আর ভালোবাসায় মজে থাকার কথা হলেও সে যাচ্ছে প্রশ্ন করতে, তাও যেমন তেমন প্রশ্ন নয়, বউয়ের চরিত্র নিয়ে প্রশ্ন। এসব ভেবে নিজের মনে হেসে ভেতরে প্রবেশ করল আরহাম। খুশবুকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখল সে। নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য হালকা কেশে উঠল আরহাম, কিন্তু খুশবুর কোনো প্রতিক্রিয়া সে দেখল না। তাই কর্কশ কণ্ঠে বলে উঠল, আপনার সাথে আমার কিছু কথা আছে। খুশবুকে ওভাবেই শুয়ে থাকতে দেখে তার পাশে গেল আরহাম। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটি। আরহাম খেয়াল করল তার ঠোঁট জোড়া কাঁপছে। মেয়েটির কি ঠান্ডা লেগেছে? সংকোচ হলেও খুশবুর কপালে হাত দেয়া থেকে নিজেকে বিরত রাখতে পারল না আরহাম। সে অনুভব করল প্রচণ্ড গরম খুশবুর শরীর। জ্বর এসেছে তার। মেয়েটি কি নিজের শরীরের অবস্থাটাও বুঝে না? একটা চাদর গায়ে দিয়ে ঘুমোতে পারত। ড্রয়ার খুলে চাদর নিয়ে খুশবুর শরীরের উপরে বিছিয়ে দিল আরহাম। গরম তাপ পেয়ে খুশবু সামান্য নড়েচড়ে উঠল। আরহাম তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। একজন অসুস্থ মানুষের উপরে রাগ দেখানোর মানেই হয় না। আরেকটা রাত না হয় অপেক্ষা করবে সে। সকালে ঘুম থেকে উঠে সময় দেখে নিল আরহাম। তারপর নজর গেল তার খুশবুর দিকে। কপালে হাত ছুঁয়ে দেখল জ্বর এখনো আছে। ঘুম থেকে উঠালো না সে খুশবুকে। চুপচাপ এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। বেলা 11টা হয়ে গেল। বাড়ি থেকে সব মেহমানই চলে গেল। এতে আরহামের যেন ভালোই লাগছে।
শান্ত প্রকৃতির মানুষ হওয়াতে হইচই তার কম পছন্দ। আরাম করে সোফায় বসে টিভি দেখতে লাগল সে। হঠাৎ তার মা এসে বললেন, আরহাম, আমার সাথে একটু আফসানার রুমে আয়, কথা আছে তোর সাথে। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে আফসানা। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে বকুল, জান্নাত ও আরহাম। আরহাম মায়ের উদ্দেশ্যে বলল, হয়েছেটা কি? তোর বন্ধু ফাহিম আফসানার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এটা তোর অজানা নয়। ফাহিমকে আমরা আগে থেকেই চিনি, ভীষণ ভালো ছেলে সে, তাই আমরাও রাজি হয়েছি এই প্রস্তাবে। এসব তো আমি জানি, আফসানাকে জানিয়েছি, কিন্তু সে রাজি না এই বিয়েতে। তার নাকি সাদেক নামের এক ছেলের সাথে সম্পর্ক আছে। ছেলেটি তার সমবয়সী। ও কি করে ভাবল এমন পিচ্চি একটা ছেলেকে মেনে নিব আমরা? মায়ের কথা শুনে আফসানার দিকে তাকিয়ে আরহাম জিজ্ঞাসা করল, এসব কি সত্যি? কান্নাজড়িত কণ্ঠে আফসানা জবাব দিল, হু। আফসানার পাশে এসে আচমকা বকুল জান্নাত তার দুই হাত নিজের মাথায় রেখে বললেন, আমার কসম কর তুই ওই ছেলের সাথে আর কখনো কথা বলবি না। তোর বাবা জানলে অনেক কষ্ট পাবে। এইসব যেন এখানেই শেষ হয়। আফসানা কোনো কথা না বলে নিশ্চুপভাবে কেঁদে চলেছে। বকুল জান্নাতের নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে, ঘামছেন তিনি অনবরত, শরীরটাও কাঁপছে তার। আফসানার এমন নীরবতা যেন তার সহ্যই হচ্ছে না। আফসানার হাতটা ছেড়ে বিছানার উপরে থাকা তার মোবাইলটা নিয়ে নিলেন বকুল জান্নাত। তীক্ষ্ণ দৃষ্টিতে আফসানার দিকে তাকিয়ে বললেন, 10-20 দিনের ভালোবাসা এসব বিয়ের পরেই উধাও হয়ে যাবে। ফাহিমকে ভালো না লাগলে অন্য কোনো পাত্র দেখব। তবুও এই ছেলেটির সাথে বিয়ে দেয়া সম্ভব নয়। এতক্ষণ যাবৎ নিশ্চুপভাবে মা ও বোনের কার্যকলাপ দেখেছে আরহাম। আফসানা এখন কি করবে? মায়ের কথাই তো তার শোনা উচিত। তবে কি খুশবু এমন কোনো পরিস্থিতিতে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিল? সারাদিন নিজেকে ঘর বন্দি করে রেখেছে আফসানা। খুশবু অসুস্থ শরীর নিয়ে তার রুমে এলো। খুশবুর গলার স্বর শুনে দরজাটা খুলল আফসানা। আফসানার কাছে সবটা শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে খুশবু বলল, জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে। ভাগ্য বিশ্বাসী তুমি? ছিলাম না, এখন বিশ্বাসী। আমার কি সব ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত? তুমি তোমার ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলতে পারো। তুমি বলবে? আমি কিভাবে? প্লিজ ভাবি, চেষ্টা করব। খুশবু রুমে আসতেই তার দিকে তাকিয়ে আরহাম বলল, এই অসুস্থ শরীর নিয়ে হাঁটাহাঁটি না করলে ভালো হয়। আমার আপনার সাথে কিছু কথা আছে। বলুন। জোর করে বিয়ে দিল আফসানা কি সেই সংসারে মন বসাতে পারবে? আপনাকে সব বলেছে ও? হু। ও যাকে ভালোবাসে ছেলেটি ওর সমবয়সী। আফসানা আপনার একমাত্র বোন। ওর ভরণ পোষণের দায়িত্ব কি আপনি নিতে পারবেন না? খুব বেশি কি জরুরি এখনই ওকে বিয়ে দেয়ার? খুশবুর প্রশ্নের কোনো জবাব আরহাম দিল না। খুশবু তার পাশে এসে ঠোঁট জোড়া প্রশস্ত করে বলল, একজন ভাই হিসেবে না ভেবে প্রেমিক হিসেবে ভেবে দেখুন। আপনি কি প্রেমিকা হিসেবে ভেবেছেন এই বিষয়টা? হু। কথাটি বলে বিছানায় শরীরটা এলিয়ে দিল খুশবু। মাথাটা ঝিমঝিম করছে তার। এদিকে আরহাম পড়ল মহাভাবনায়, আফসানার বিষয়ে কি করা উচিত তার? মাকে সমর্থন করবে নাকি বোনের ভালোবাসাকে? সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় এলো খুশি। আরাম কেদারায় বসে গল্পের বই পড়ছে সে। মাঝে মাঝে চোখ যাচ্ছে তার অনন্তদের বাড়ির উঠোনে। এখান থেকে সবই দেখা যায় বাড়ির ভেতরের অংশ ছাড়া।
অনন্ত প্রতি সকালে ঘুম থেকে উঠে উঠোনে আসে, তবে হাঁটাহাঁটি করতে নয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে করে সিগারেট খেতে। যদিও অনন্তের সিগারেটে এত আসক্ত নয়, তবুও সকালবেলায় না খেলে যেন সারাদিন ভালোই কাটে না তার। তার এই অভ্যেসের কথা খুশি আর খুশবু ছাড়া কেউ জানে না। কেননা কাকডাকা ভোরে দুই বাড়ির কেউই ঘুম থেকে উঠে উঠোনের দিকে আসে না। খুশবু আর অনন্তের অভ্যেস এসব। খুশবু ছাদে হাঁটাহাঁটি করত বই পড়তে পড়তে, আর অনন্ত বাড়ির উঠোনে। খুশবুর কাছেই খুশি শুনেছিল অনন্তের এই অভ্যেসের কথা। সেই দিন থেকে খুশিও ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় আসে, বই পড়ার নাম করে, আর চোখে অনন্তকে দেখে সে আর আপনমনে বলে, সিগারেটের ধোঁয়া উড়ানোর সময়ও একটা ছেলেকে এত ভালো লাগে কেন? অনন্তের অপেক্ষা করতে করতে হাজির হল সে। উঠোনে থাকা কাঠের চেয়ারগুলোর মাঝে একটিতে বসে সিগারেটে আগুন ধরাল। একটু পরেই খুশি খেয়াল করল বাড়ি থেকে বের হচ্ছে অনন্তের মা। একবার অনন্তকে ডাক দিতে চেয়েও দিল না খুশি। মায়ের কাছে সিগারেট খেতে ধরা পড়লে অনন্তের যে কি হাল হবে ভেবেই আনন্দ পাচ্ছে সে। এদিকে অনন্ত তার মাকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। হাতে থাকা সিগারেটটি পেছনে ছুঁড়ে ফেলে এগিয়ে গেল মায়ের দিকে। বেশ দূরত্ব বজায় রেখেই অনন্ত বলল, এত সকালে তুমি? দরজা খোলা দেখে আসলাম। আমারও আজ ইচ্ছে হলো উঠোনে হাঁটতে, কিন্তু আমার যে ইচ্ছে করছে তোমার হাতের এক কাপ চা খেতে। ও মা, তাই? আমি এখনই করে দিচ্ছি। মা যদি পাশে থাকত নিশ্চয় গন্ধে ভরা মুখের অবস্থায় বুঝে ফেলত সে কি করছিল। তাই কৌশলে এখান থেকে মাকে সরালো অনন্ত। আগের জায়গায় এসে পকেট থেকে একটা চকোলেট বের করে মুখে দিয়ে সেই চেয়ারটিতেই বসে পড়ল অনন্ত। পরক্ষণেই এক লাফে উঠে দৌড়াতে লাগল সে। অনন্তের এমন অবস্থা দেখে খুশি হাসতে হাসতে বারান্দায় গড়াগড়ি খেতে লাগল। খুশির হাসির শব্দ শুনে তার বারান্দার সামনে এসে অনন্ত বলল, কি বুঝে হাসছ তুমি? তুমি যে তখন তাড়াহুড়ো করে সিগারেটটা চেয়ারের উপরে ফেলেছিলে সেটা তুমি না দেখলেও আমি দেখেছি। এখনো না দেখেই বসে গেলে জ্বলন্ত সিগারেটের উপরে। আন্টিকে বোকা বানানোর শাস্তি পেলে। কথাটি বলেই হাসতে লাগল খুশি। অনন্ত রেগেমেগে বলল, দিব এখন কানের নিচে একটা। খুশবু থাকলে কখনো এমন করত না। আমাকে ডেকে বলতো সিগারেটটা ওখানে, আর মায়ের কাছ থেকেও বাঁচাতো আমাকে। কেউ বলবে না তুমি খুশবুর বোন। অনন্তের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ছলছল করে উঠল খুশির দুচোখ। মুখটা ভার করে সে নিজের রুমে ঢুকে গেল। অনন্ত চেঁচিয়ে বলল, লজ্জা থাকলে আমার সামনে আর আসবে না তুমি। আরহাম এসে আফসানার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, ছেলেটিকে আসতে বল, তার সাথে কথা বলি। যার তার হাতে তো আর বোন তুলে দিতে পারব না। না। ভাইয়ের কথা শুনে তাকে জড়িয়ে ধরে আফসানা বলল, এখনই বলছি। একটু থেমে আফসানা আবার বলল, কিন্তু মা বাবা, তাদের বোঝানোর দায়িত্ব আমার। তুই ছেলের মা অথবা বাবাকে সাথে নিয়ে আসতে পারবি। আরহাম রুম থেকে বেরুনোর পরে বেশ কয়েকবার তার ফোনটা বেজে উঠেছে। আবারও বেজে উঠলে খুশবু বিরক্তি প্রকাশ করে নিজের মনে বলল, নিজের ফোনটা সাথে নিয়ে যেতে পারেনি লোকটা। সাইলেন্ট করার জন্য মোবাইলটা হাতে নিতেই দেখল তার মায়ের ফোন। তার মা আরহামের মোবাইলে কেন ফোন দিচ্ছে? খুশবু রিসিভ করে বলল, হ্যালো। খুশবুর গলার স্বর শুনে খালেদা শারমিন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বললেন, ভালো আছিস? হু। আরহামকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। উনি তো রুমে নেই এখন।
তোকে এখানে নিয়ে আসার জন্য বলতে চাইছি। কেন? কেন মানে? বিয়ের পরে স্বামী নিয়ে মেয়েদের বাসায় দাওয়াত খেতে আসতে হয়, থাকতে হয় কিছুদিন। এসব কিছুই আমি করব না। কেন? তোমাদের সব কথা শোনা সম্ভব নয় আমার। দীর্ঘ একটা শ্বাস ফেলে খালেদা শারমিন বললেন, ছেলেটাকে কষ্ট দিস না, বড্ড ভালো ছেলে। সংসারে মন বসাতে চেষ্টা কর, সব ভুলে যাবি। মায়ের কথাটি শুনে ধুঁকতে কেঁদে উঠল খুশবু। ওদিক থেকে সান্ত্বনা পেয়েও যেন শান্ত হচ্ছে না তার মন। কাঁদতে কাঁদতেই সে বলল, চিন্তা করো না মা, তোমাদের সম্মানহানি হয় এমন কোনো কাজ আমি করব না। সংসারেও মন দেওয়ার চেষ্টা করব। শুধু একটু দোয়া করো আমার জন্য। আমি যেতে পারবো না ও বাড়ি এখন। যেখানে এসেছি ওখানেই মনটা বসাতে চাই। ফোনের লাইন কেটে বিছানায় বসে পড়ল খুশবু। পেছনে থেকে সবটা শুনে আরহামের চোখের কোণেও যেন পানি চলে এলো। ফারাজ নামক ছেলেটিকে কি অনেক বেশি ভালোবাসে খুশবু? আরহামের কষ্ট হচ্ছে আবার রাগও হচ্ছে। ভালোবাসবেই যদি তার জীবনে কেন এসেছে সে? এত সহজে নিজের ভালোবাসাকে ফেলে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলল। রাগ হলেও খুশবুর কান্না মিশ্রিত মুখটি দেখে তাকে কিছুই বলল না আরহাম। এখন আপাতত বোনের বিষয়টা নিয়েই মাথাটা ঘামাতে চায় সে। ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে বকুল, জান্নাত ও সাদেকের মা। আফসানা, সাদেক ও আরহামও রয়েছে। বকুল জান্নাত বললেন, মেয়ের খুশির জন্য আপনাদের ডাকিয়েছি। সাদেকের মা বলল, ছেলের খুশির জন্যই এসেছি। আমার কিন্তু এমন একটা ছেলেকে মেয়ে দেয়ার ইচ্ছে নেই। সাদেক এখনো ছোট বাচ্চা, আরও বড় হোক, কিছু করুক, তারপর সব ভাবা যাবে। এখনো কথা দিতে পারছি না। আমিও কথা নিতে আসি নাই। যদিও সাদেক আমার বড় ছেলে, তবে ওকে এখন বিয়ে দেয়ার ইচ্ছে আমারও নেই। অনেক স্বপ্ন আমার। তবে ও বড় কিছু হলে আফসানাকেই কেন বিয়ে করতে হবে? অন্য কোনো ভালো মেয়েকেই পারবে। আফসানা কি ভালো নয়? হয়তো ভালো, কিন্তু আমি বউ হিসেবে যেমন এক্সপেক্ট করেছি তেমনটাও নয়। আমার সাদেকের জন্য তো এখন থেকেই মেয়েরা লাইন ধরে আছে। আমার মেয়ের জন্যও আছে ছেলেরা। দেখে তো মনে হয় না। কি দেখে সাদেক ওকে পছন্দ করলো ভেবেই পাচ্ছি না। নেহা তোর খুশির জন্য এখানে আমার আসতে হয়েছে, না হলে ওর জন্য অন্যরকম একটা ভবিষ্যৎ ভেবে রেখেছি আমি। ছেলে তো বুঝল না এসব মেয়েরা কি কি করতে পারে। আমার তো মনে হয় আফসানা ওর বয়সেও বড় হবে। ওর জন্য আমার সাদেকের মতো কমবয়সী ছেলে আসলেই মানানসই নয়। বোন সম্পর্কে এমন কথা শুনে আরহাম রাগে ফুঁসতে লাগল। পেছনে থেকে আফসানার বাবা সাদেকের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার মা যে আফসানার সম্পর্কে এমন কথা বলছে, কিছু বলার নেই তোমার? সাদেক কিছু বলার আগেই তার মা বলে উঠলেন, বিয়েই এখনো হয়নি, আমার ছেলেকে আমার বিরুদ্ধেই উস্কাতে চাইছেন? কেমন মানুষ আপনারা? সাদেকের দিকে তাকিয়ে আফসানা গলার স্বর নিচু করে বলল, সাদেক, আন্টিকে থামতে বলো। কি বলছেন এসব উনি? উনি আমার বাবা। বড়রা কথা বলছেন, আমি কি বলবো? এভাবে দুই দলের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে সাদেকের মা বললেন, এমন একটা পরিবারের মেয়ে আমার বউ হয়ে আসুক আমি চাই না সাদেক। কয়েক মাসের ভালোবাসার জন্য তুই আমার কথার অমান্য করবি? সুখী হতে পারবি এভাবে? কদর পাবি এখানে? কখনো না। এখনই চল আমার সাথে। ভেঙ্গে দে এই সম্পর্ক। আফসানা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সাদেকের দিকে। সাদেকের নজর তা না এড়ালেও মনটা ঘামল না।
কড়া গলায় বলল, বাবা নেই আমার, মা আমার সব। সম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে মা আমাদের দুই ভাইকে। তোমার সাথে জড়ালে অসম্মান ছাড়া কিছুই পাব না। দুঃখিত আমি। আমাদের সম্পর্ক এইখানে শেষ। খুশবুর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে আফসানা। খুশবু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন সব ভুলে ভাগ্য মেনে নেয়াটাই হবে তোমার জন্য মঙ্গলজনক। খুশবুকে ছেড়ে আরহামের দিকে তাকিয়ে আফসানা বলল, ফাহিম ভাইয়ার সাথেই বিয়ের ব্যবস্থা করো আমার। কথাটি বলে আফসানা নিজের রুমের দিকে এগিয়ে গেল। আরহামের দৃষ্টি আটকে আছে খুশবুতে। তার চোখে মুখে হারানোর ভাবটা স্পষ্ট। তবে কি খুশবুর সাথেও আফসানার মতোই কিছু হয়েছে? নিশ্চয় তাই তো সে সংসারে মন দিবে বলেছে তার মাকে। খুশবু যদি সব ভুলে নতুন করে শুরু করতে চায়, তার কি উচিত নয় তাকে সাহায্য করা? অহেতুক অতীত টেনে এনে লাভটা কি? এতে তিক্ততা ছাড়া কি বা বাড়বে? ছেলেটি যদি সত্যিই খুশবুকে ভালোবাসত, তাহলে নিশ্চয় তাকে ছবিটি পাঠাত না। আরহাম কোনো প্রশ্ন করবে না খুশবুকে। আফসানার মতো খুশবুও ভুল মানুষকে বেছে নিয়েছিল। আরহাম বুঝতে চায় তাকে। বিয়েটা যখন হয়েছেই একটা সুযোগ দিতে সমস্যা কি? বিয়ে তো আর খেলা না। একজন ভালো মানুষের সাথে সর্বদা থাকলে একজন মন্দ মানুষও একদিন ভালো হয়, কথাটি সত্য। আর সেই ভালো মানুষটি যদি জীবনসঙ্গী হয়, তাহলে তো কথাই নেই। আরহাম ভালো মানুষ কিনা তার জানা নেই। তবে সব মানুষের মাঝেই ভালো মন্দ মিশ্রিত। কারো ভালো দিক বেশি, মন্দ দিক কম। আবার কারো ভালো দিক কম, মন্দ দিক বেশি। সেই হিসেবে আরহামের মতে তার ভালো দিকটা বেশি। সেই ভালো দিকটা দিয়ে কি সে খুশবুর সকল দুঃখ ঘুচিয়ে দিতে পারে না? কঠোর স্বামী হবার কি খুব বেশি প্রয়োজন? মোটেও না। একটা সুযোগ দিতেই পারে সে খুশবুকে এই সংসারে মন দিতে। খুশবু কি পারবে সব ভুলে গিয়ে আরহামকে মেনে নিতে? আরহামের কথায় তার বাসায় এসেছে ফাহিম। বেশ ভালো সম্পর্ক দুজনের। কলেজ লাইফ থেকে পরিচিত দুজনে। আর তখন থেকেই আফসানার প্রতি আকর্ষণ ছিল তার। বন্ধুর বোন বলে কিছু জানাতে পারেনি। কিন্তু যখন জানতে পেরেছে আফসানার জন্য তারা সুপাত্র খুঁজছেন, তখনই সে আরহামকে মনের কথা জানানোর সিদ্ধান্ত নেয়। সে সুপাত্র কিনা জানে না। তবে তার মনে আফসানার জন্য যে ভালোবাসা রয়েছে তা না জানালে যেন শান্তি পাবে না। ভয় হলেও আরহামকে সবটা জানায় ফাহিম। আরহামের মতো সেও সরকারি চাকরি করে। ভালো পরিবারের সন্তান। দেখতেও ভালো। তাকে অপছন্দ করার প্রশ্নই আসে না। আরহাম তার মা বাবাকে জানালে তারাও খুশি হন। তবে আরহামের বিয়ের পরে এই ব্যাপারে আগানোর সিদ্ধান্ত নেন তারা। খুশবুকে ডেকে এনে সোফায় বসালো আরহাম। পরিচয় করিয়ে দিল ফাহিমের সাথে। তারা কিছুক্ষণ আলাপ করার পর সেখানে উপস্থিত হল আফসানা। আফসানা ও ফাহিমকে আলাদাভাবে কথা বলতে দিয়ে দুজনে রুমের দিকে এগিয়ে গেল। আফসানার দৃষ্টি নিচের দিকে থাকলেও ফাহিমের দৃষ্টি তার দিকে। হালকা বাদামি রঙের সালোয়ার কামিজটা দারুণ মানিয়েছে তাকে। বিয়ের পরে এই রঙের সব শাড়ি কিনে দিবে সে আফসানাকে। কথাটি ভেবেই আনমনে হেসে চলেছে ফাহিম। আফসানা তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনাকে কিছু বলেছে? কি বিষয়ে? আমার বিষয়ে? তুমি এই বিয়েতে রাজি, এটা বলেছে। আফসানা বুঝতে পারল ফাহিমকে সাদেকের ব্যাপারে কিছু বলেনি আরহাম। সে কি বলবে তাকে? দুঃখিত খুশবু। আরহামের মুখে কথাটি শুনে অবাক হয়ে খুশবু জিজ্ঞাসা করল, কেন?
বাসর রাতে সেদিন এমন একটা কাণ্ড করা উচিত হয়নি আমার। কি কাণ্ড? খুশবুর প্রশ্নে চোখজোড়া বড় বড় করে আরহাম বলল, মনে নেই আপনার? খানিকক্ষণ মাথাটা চুলকিয়ে খুশবু জবাব দিল, না তো। আরহাম মনেমনে খুশিই হল খুশবুর এসব মনে নেই বলে। তবে সত্যিই কি মনে নেই তার? সকালের ঘটনাটির পর থেকে খুশির আর দেখা পেল না অনন্ত। মেয়েটির সাথে ওভাবে কথা বলা তার উচিত হয়নি। খুশির স্বভাব তো আর তার অজানা নয়। দুষ্টু প্রকৃতির মেয়ে সে। তবে অনন্তের কথায় সে এতটাও কষ্ট পাবে ভাবেনি। তার এসব কথাও খুশি দুষ্টুমির ছলে উড়িয়ে দিতে পারত। গুটি গুটি পায়ে অনন্ত এগিয়ে আসলো খুশির রুমের দিকে। বিছানায় শুয়ে আছে খুশি। অনন্ত দরজার পাশে দাঁড়িয়ে বলল, খুশি নামের মেয়েদের দুঃখী থাকতে নেই। অনন্তের গলার স্বর শুনে বসে পড়ল খুশি। পরক্ষণেই তার মনে পড়ল সকালের ঘটে যাওয়া ঘটনাটি। খুশি মুখ গোমরা করে বলল, আমি আর তোমার সামনে যাব না। না গেলে যে আমার বড্ড কষ্ট হবে। কেন? অভিমানী সুরে অনন্ত বলল, কেন বুঝো না? বলে দাও। কয়েকটা লম্বা দম ফেলে এদিক ওদিক তাকিয়ে অনন্ত বলে বসল, ভালোবাসি বলে। আরহামের রুমে এসে আফসানা বলল, ফাহিম ভাইকে সাদেকের ব্যাপারে কিছু জানাসনি ভাইয়া? আরহাম মাথা নেড়ে বলল, মা নিষেধ করেছেন। ও ভালোই হলো। ভালো হয়নি। আমি বলবো ওকে সবটা এখন। কেননা পরবর্তীতে কোনো ঝামেলা হলে তখন যেন ওর কাছে সব ক্লিয়ার থাকে। কি ঝামেলা? কত রকমের ঝামেলায় তো আছে তাই না? নতুন জীবনের শুরুতে সবটা না লুকালেই কি নয়? অন্য কেউ হলে হয়তো লুকোতাম, কিন্তু ফাহিম আমার বন্ধু। ওকে আমার সবটা জানানো উচিত। তুমি যা ভালো বুঝো। খুশবুর সাথে যা হয়েছে আফসানার সাথে এমন কিছু হোক আরহাম চায় না। সাদেক যদি ফারাজের মতো করে, তখন কি সাদেক তার মতো শান্ত থাকতে পারবে? হয়তো না। তাই সবটা জানানোই হবে সবার জন্যই মঙ্গলজনক। কি দরকার খুশবুর মতো চুপ থাকা? সে হয়তো বাধ্য ছিল, কিন্তু আফসানা নয়। আফসানার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা ঘটেছিল খুশবুর সাথেও। সব যেন চোখে ভাসছে তার। কুমিল্লার ময়নামতিতে বান্ধবীদের সাথে ঘোরার সময় প্রথম দেখা হয়েছিল খুশবুর ফারাজের সাথে। তার এক বান্ধবীর খালাতো ভাই ফারাজ। ফারাজও বন্ধুদের সাথে এসেছিল। ফারাজকে দেখে তার বান্ধবী চিনতে ভুল করল না। ছুটে গেল ভাইয়ের কাছে। এক পর্যায়ে খুশবুদের সাথে পরিচয় করিয়ে দেয় ফারাজকে। ফারাজের চোখ তখনই আটকে যায় খুশবুতে। এতগুলো মেয়ের মাঝে এই মেয়েটিই ফারাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। শান্ত স্বভাবের মেয়েই যে তার পছন্দ। খুশবুর বলা এক একটি কথা তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কথা বলার সময় বারবার হাত দিয়ে সামনে আসা চুলগুলো ঠিক করছিল খুশবু। ফারাজের ইচ্ছে করছিল নিজ থেকে সেই চুলগুলো ঠিক করে দিতে। প্রথম দেখাতে কারো উপরে এত ঘায়েল হওয়া যায়? খুশবুকে না দেখলে বুঝতই না সে। সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেও ফারাজের মন জুড়ে খুশবু জায়গা দখল করে নেয়। খুশবুর সেই বান্ধবীর সাহায্যে ফারাজ তার ফোন নাম্বার নেয়। অপরিচিত ছেলে সেজে কথা বলে খুশবুর সাথে। প্রথমে খুশবু পাত্তা না দিল ও ফারাজের কথার ছলে যেন আটকে যায় সেও। অন্য ধরনের ভালো লাগা জন্ম নেয় তার মনে। ফারাজকে না দেখেও কথা বলতে বলতে ধীরে ধীরে প্রেমে পড়ে যায় সে। নিজেই দেখা করার প্রস্তাব জানায়। ফারাজও রাজি হয়। কিন্তু দেখা করার পর ফারাজকে দেখে খুশবু যেন ধোঁকাটা মেনে নিতে পারেনি।
ফারাজ তাকে চিনেও অপরিচিত ছেলে সাজল কেন? অভিমান করে ফোনটা বন্ধ রেখেছিল খুশবু বেশ কয়েকদিন। বান্ধবীটির সাথেও রেগেছিল ভীষণ। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিল খুশবু। বৃষ্টি হচ্ছিল সেদিন প্রচুর। হঠাৎ খেয়াল করল সে, গেইটের সামনে দাঁড়িয়ে রয়েছে ফারাজ। প্রথমে বিষয়টি পাত্তা দিতে না চাইলেও এমন বৃষ্টিতে ফারাজ ভিজছে এটা যেন মানতে পারছে না সে। ইশারায় ফারাজকে বলল চলে যেতে। ফারাজও ইশারায় বলল খুশবু না আসলে সে যাবে না। বাধ্য হয়েই ঘর থেকে লুকিয়ে বের হল খুশবু, একটি ছাতা নিয়ে। ফারাজের হাত ধরে একটু দূরে এসে বলল, পাগল হয়ে গিয়েছ তুমি ফারাজ? তোমার প্রেমে? কিন্তু আমার কোনো পাগলকে ভালোবাসার ইচ্ছে নেই। আমি যা করেছিলাম তোমাকে ভালোবেসেই। ধোঁকা দিইনি তোমাকে। ভুল বুঝছ তুমি। কথাটি বলেই কাশতে লাগল ফারাজ। খুশবু বলল, এখন তুমি যাও। চলে গেলে আর কথা হবে না তোমার সাথে। বৃষ্টির মাঝে ফোনটা চালু করবে প্লিজ? একটু ভেবে খুশবু জবাব দিল, করব। সেই থেকেই ফারাজের সাথে আবার কথা বলা শুরু হলো খুশবুর। এই কয়েকদিন খুশবুর যে কষ্ট হয়নি তা নয়। সেও যে ভালোবেসে ফেলেছে ফারাজ নামক ছেলেটিকে। ভাবি। আফসানার ডাকে ঘোর কাটল খুশবুর। আফসানার উদ্দেশ্যে বলল, হু বলো। ফাহিম ভাই কি সবটা জেনে রাজি হবে এই বিয়েতে? উনি রিজেক্ট করলে মা বাবা কষ্ট পাবেন অনেক। ভাইয়াকেও ভুল বুঝবে। কেননা মা এসব বলতে নিষেধ করেছিলেন। যদি সত্যি তোমাকে সে ভালোবেসে থাকে তাহলে মানবে। চিন্তা করো না, চলবে।